নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই। এখন এই যে টোটো দাঁড় করানো হয়েছে, টুকুরকে পৌঁছে দেওয়া হবে। আদিত্য এসছে, হ্যাঁ দাঁড় করানো হয়নি অ্যাকচুয়ালি, আদিত্য এসছে। তা কলেজ পড়াতে টুকুরের এটি দ্বিতীয় টিউশন। আজকে সকালবেলায় উঠে 8টা থেকে 10টা পর্যন্ত পড়ে এসেছে। তারপর আবার এখন 11টা বাজে, না এখন বাজে 11:15, 11:30 থেকে টুকুরের টিউশন। তো যাই হোক, এখন আমরা আগে যেটা হতো যে কোথাও একটা যেতে হবে, কাকু আপনার সাথে একটু বাদে কথা বলছি, এসে আবার এই ব্যাপারটা আপনার সাথে আর কথা বলছি আর কি, এরকমভাবে অনেক সময় হতো। ফেরার পথে তারপর তিনি আমাদের জায়গা থেকে ফেরার আসার পরে আর কি আমাদের জায়গা থেকে গন্তব্য থেকে ফেরত আসার পর সেই মানুষটা হয়তো বা আর থাকতেন না, তিনি তার বাড়ি চলে গেছেন বা সেগুলো কিছু। আমাদের বেশ কয়েকদিনের অভিজ্ঞতা এরকম হয়েছে যে তারপরে সে মানুষটার পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই যে একবার একটুখানি তিনি কী বা বলতে চাচ্ছিলেন, রিক্সা দাঁড় করিয়েছিলেন, আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, সেই তাড়াতে আমরা তার সাথে কথাটা অর্ধসমাপ্ত রেখে গেছিলাম। সারা জীবনের জন্য কথাটা অর্ধসমাপ্ত থেকে যায়। সেজন্য এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা 2 মিনিট পরেই পৌঁছাবো, কিন্তু যে মানুষটির সাথে কথা হচ্ছে তার সাথে কথা সম্পূর্ণ করে নিয়ে তারপর আমরা যাব। আর বিশেষ করে সেই মানুষটি যদি ভালো হয়ে থাকেন, তার সম্পর্কে আমাদের যদি আগের ইমপ্রেশন খুব খারাপ না হয়ে থাকে, তাহলে তো অবশ্যই অবশ্যই অবশ্যই। সেই জন্য অনেকক্ষণ থেকেই আদিত্য দাঁড়িয়ে আছে। বুম্বাদা কিন্তু ভদ্রলোকের সাথে, উনি আমাদের বাড়িতে আসলে ঢুকছেন আর বুম্বাদা বেরোচ্ছে টুকুরকে নিতে যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে হলেও কথা হলো। অম্বুবাচী, তাই জন্য আমাদের সমস্ত কিছু হবে, পুজো হবে, ঠাকুরকে খেতে দেওয়া হবে, কিন্তু আমরা গাছ থেকে ফুল তুলব না আজকের দিনে। আমাদের এই গাছে, শুধু বারান্দা বাগানের এই একটা গাছেতেই ফুল ফুটেছে, একটা গাছে না সরি, 3টে জবা গাছেতেই ফুল ফুটেছে সর্বসাকুল্যে 8খানা। 1টা 2টো 3টে 4টে 5টা, ওইখানে 6টা 7টা, আর ওইখানে একটা সাদা জবাই একটা ফুটেছে, বাদ বাকি 5টা ফুটেছে গোলাপি। আর এই যে ইনি ফুটেছেন 2টো আলো করে। কালকে এসেই প্লাস্টিকের নিচটা কেটে গাছটাকে ওখানে বসিয়ে দিয়েছি। আজকে নিচে গেছিলাম, তখন আলপনাদি বললেন যে এই গাছটা যেটা আমি 5 পাপড়ির হাজারি জবা ভেবে এনেছিলাম, এটা কিন্তু সেই জবা নয়। যেই আপনাদেরকে বলেছিলাম যে যখন জবা গাছ কেনা উচিত, তখন ফুল না ফুটন্ত অবস্থায় দেখলে কেনা বেশিরভাগ ক্ষেত্রেই ঠকা হয়। আমারও এই যাত্রা বোধহয় ঠকেইছি, তবে গাছটা দেশি জবা, এটা ঠিক, যেটা দেশি জবা, এটা হাইব্রিড নয়। আর দেশি জবার ফলন ভালোই হয়, তবে আমার কি জানেন, এই ঠকে যে জবাগুলো কিনি সেই জবাগুলো খুব সুন্দর হয়, যেটা বাস্তবে ভেবেছি তাদের থেকেও বেশি সুন্দর হয়ে যায়। আমার বারান্দা বাগানে যে গেরুয়া জবাটা আছে, সেই জবাটা কিন্তু ঠকে কিনেছিলাম, এবং সেটা এখন এত সুন্দর লাগে দেখতে, পদ্ম ফুলের মতো অনেকটা ছড়িয়ে, সেটা এত ভালো দেখতে লাগে, রঙটা এত মিষ্টি। তো ভাবি মাঝে মাঝে যে ভগবান যেটা আমাদের জন্য নির্বাচন করেন সেটা ভালোই হয়। এটা যদি ঠকেও আমার বাড়ি চলে আসে, তাহলেও এটা খুব সুন্দর একটা জবা হবে। তাই এই সুযোগে আর একটা জিনিস হলো যে আর একবার একটুখানি গাছের দোকানে যাওয়ার সৌভাগ্য হবে, এটা একটা ব্যাপার। আর এই যে মানুষের সাথে যে কথা, দেখুন দেখি এখানে এটা টুকুরের কাজ না, এটা বুম্বাদার কাজ। ট্রেডমিলে তো জামা কাপড় ঝুলিয়ে রেখেছে সকালে একটু আগে। তো যাই হোক, মেয়ে গেল তখনই, বা মেয়েও হতে পারে ভাই, শুধু মেয়ের বাবার নামে দোষ দেবো না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে মানুষজনদের দেখে কথা বলা, আর যদি ট্রেনে বাসের টাইম না হয়ে যায়, বা ডাক্তার বেরিয়ে যাবেন, দরজা বন্ধ হয়ে যাবে, এইরকম তাড়া না থাকলে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছি, বা বাজার করতে যাচ্ছি, বা দোকানে যাচ্ছি, এই সমস্ত ক্ষেত্রে মানুষ যখন ডেকে কথা বলে, তখন না তাড়াহুড়ো করে চলে যাওয়া, এটা যে কি বড় ভ্রান্তি আমাদের জীবনে দুজনেরই। আমার বুম্বাদার পরপর এরকম অভিজ্ঞতা হয়েছে যে কেউ একটা কিছু বলতে যাচ্ছিল, অসম্পূর্ণ রেখেছি, নিজেদের তাড়া ছিল, সেই জন্য সে তাড়াটাকে পরে চিন্তা করে দেখেছি যে তাড়াটা কি আমাদের অ্যাভয়েড করতে পারতাম, কি হতো, আমার মেয়ে একটু দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ 2 মিনিট দাঁড়িয়েই না হয়ে থাকতো, তাতে মহাভারত তো অশুদ্ধ হতো না। কিন্তু যেটা হতো যে মানসিক একটা অশান্তি, মানসিক একটা গ্লানি, এই জায়গা থেকে আমরা মুক্ত হতাম। যে মানুষটাকে পরে আর পাওয়া যায়নি, তিনি চলে গেছেন পৃথিবী থেকে। আমার বুম্বাদার দুজনেরই এর অভিজ্ঞতা হয়েছে। আর এখন এআই এর জমানাতে যত দিন যাচ্ছে, বেঁচে থাকা তো মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট হচ্ছে, সব দিক মিলিয়ে মিশিয়ে। এই যেটা আজ থেকে বছর 10 আগে কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে বাবা মায়েদের চিন্তাভাবনা কম ছিল, হ্যাঁ এটা ঘটনা যে নতুন অনেক পথ খুলে যাচ্ছে, এবং নতুন বহু পুরনো প্রাচীন এবং খুব অথেন্টিক কিছু পথ বন্ধ হয়ে যাচ্ছে কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে। কাজে উচ্চ মাধ্যমিকের পর মেয়ে আমাদের কি পড়বে, যেটা ও ভেবেছিল সেটা ভবিষ্যতে কত দূর আজ থেকে 10 বছর পর সেটার আর ভবিষ্যৎ কিছু আদৌ বাকি থাকবে কি না, কারণ সবই তো এআই গ্রাস করে নিচ্ছে, সবই না হলে অনেক কিছুই আর কি। সেই সব নিয়ে যে চিন্তা ভাবনা, মুদ্রা কথা হচ্ছে বেঁচে থাকাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সে অবস্থায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে মানুষের সাথে যোগাযোগ, এই যে হিউম্যান টাচ, এই যে ইমোশনের আদান প্রদান,
এগুলোকেই হয়তো আজ থেকে 10 বছর পর মানুষ ভীষণভাবে মিস করবে। কাজেই বেঁচে থাকা মানে যেই মুহূর্তে বেঁচে আছি সেই মুহূর্তটাকেই রিলিশ করা এবং সেই মুহূর্তটাকেই পূর্ণভাবে বাঁচা, নিজের সাথে সবার সাথে নিয়ে। তবে যে সমস্ত মানুষেরা নেগেটিভ তাদের সঙ্গ একেবারেই ত্যাগ করা কাম্য, কারণ ইতিমধ্যেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আস্তে আস্তে পরিস্থিতি আরও কঠিন হবে। যদি আমরা সেটাকে নেগেটিভ মানুষ দ্বারা পরিবৃত করে নিই তাহলে আরও বেশি কঠিন হবে। সেজন্য ভালো থাকাটাই তো আসল কথা, আনন্দ খুঁজে নেওয়াটাই জীবনের খাতায় আনন্দ লেখা এক এক দিন, সেটাই আসল খেলা। সেজন্য সবসময় পজিটিভ মানুষ যারা আপনাকে উজ্জীবিত করবে, যারা বলবে আপনি সুন্দর, আপনি ভালো, আপনার গুরুত্ব আছে, আপনি অনেক কিছু পারেন। আমরা তো অনেকেই অনেক কিছু পারি না, সবাই কিছু না কিছু পারি না, কিন্তু সবাই তো কিছু না কিছু পারিও। কাজে যেটা হ্যাঁ সেটাতেই নাড়াচাড়া করা উচিত, সেটাতেই করা উচিত, জীবনটাতে ভালো কাটবে। ঘটনা যে গতানুগতিক বহু কিছু অবলুপ্ত হতে চলেছে আসছে 5-6 বছরে। বাচ্চাদের ভবিষ্যৎ কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে তারা কোন পথে যাবে এইসবগুলোর ক্ষেত্রে খুব সচেতন হতে হবে বাবা মাকে। সমস্ত ডাইনে বাই ভেবে হাতে হাতে মোবাইল, হাতে হাতে ইন্টারনেট, কিছু প্রিয় মানুষের সাথে কথা বলে যারা আপনাকে ঠিকঠাক গাইড করবে। ভুলভাল গাইড করার লোকও আছে, কিন্তু যাদের আপনি বিশ্বাস করেন সে সমস্ত মানুষের সাথে কথা বলে, বাচ্চার সাথে কথা বলে, তার ইন্টারেস্ট কোন দিকে আছে সেসবগুলো বুঝে, অবশ্যই সেটাই সব থেকে বেশি জরুরি। সব করে তারপর নির্বাচন করতে হবে, নাহলে খুব ডিফিকাল্ট হবে। আমাদের জীবনটা তো আমরা অর্ধেকটা কাটিয়েই ফেলেছি, তাদের তো সদ্য শুরু, এই আর কি। একদিকে রোদ্দুর আর একদিকে বৃষ্টি, এই সমস্ত বৃষ্টি টিকবে না। এই তো 20 সেকেন্ডের বৃষ্টি, রাস্তাটাও পুরোপুরি ভিজলো না, ওই যে রাস্তাটাও পুরোপুরি ভিজলো না। তবে ওয়েদারটা খুব সুন্দর লাগছে, মানে সবুজ রঙগুলো এত ভালো লাগছে দেখতে। এতদিনে আমার নিয়মিত বন্ধুরা বোধহয় জেনেই গেছেন যে মেয়ে আমার ভাত খেতে ভালোবাসে না। আজকে আবার তার পড়ার চাপ বেশি, তো বাড়িতেও পড়া ছিল, সব মিলিয়ে তার মেজাজটা একটু খাট্টা আর কি। তা সে বলেছে মা আজকে না আমাকে প্লিজ দুপুরবেলায় ভাত দিও না, আজকে একটা পরোটা করে দিও। ঠিক আছে করে দেবো। তো মিনামাসিকে আমি আটাটা মেখে রাখতে বলিনি, ওই মাখা আটা না একদম ভাল লাগে না, তো তৎক্ষণাৎ একটু ময়াম দিয়ে মেখে তা এখন ভেজে দিই। আর আমাদের তো সাদা তেল ব্যবহার হচ্ছে না বেশ অনেক দিন হলো, এখন আমরা ওই ঘি দিয়ে ময়ামটা দিয়েছি, ঘি দিয়ে আর ভেজে দিলাম মাখন দিয়ে, সুন্দর হয়েছে খেতে। আর এভাবে করে 3টে পরোটা একসাথে, যেহেতু লাঞ্চ বড় হয়েছে এখন তো 3টে পরোটা দিতেই হবে। খেয়েও নিয়েছে, খিদে পেয়েও ছিল, তো ও বলেছে যে খাওয়ার 10 মিনিট আগে আমাকে বলবে। তো বলেছে তার মাঝখানে এত তাড়াহুড়ো করে ওই আটা মেখেছি বেলেছি যে সেগুলো তখন আর ক্যামেরা কোথায় সেট করব। তো যাই হোক ঠিক আছে, আপাতত এই ভাজার আগ দিয়ে মনে হলো যে না আমি আসলে এই তাওয়াটাকে গরম করতে আমার খানিকটা সময় লেগে গেছে, তো এইটুকু সময়ের মধ্যে ক্যামেরাটা সেট করার সময় হয়ে গেছে আর কি, মানে আমি করতে পেরেছি, সেইটুকু সুযোগ ছিল। তো যাই হোক তারপরেতে এখন হয়ে গেল ভাজা। এরপরেতে মাংস হয়েছে আজকে। মাংস ইদানিং আবার এটা খেয়াল করছে যেদিন মাংস হচ্ছে সেদিন দুপুরবেলায় তিনি ভাত খেতে চাইছেন না, আর রাত্রেবেলায় তো তিনি ভাত খাবেনই না, এ তো একরকম নিয়ম বটেই। তো যাই হোক সেটা হয়ে যাওয়ার পর একটুখানি এইটা দেখছি, এটা না ব্যাগেই রয়ে গেছিলো, মানে আমার আংটিটা আগের দিন বের করা হয়নি, তো সেটা করার পর এই যে এখানটাতে আংটির বাক্সেতে ভরে রাখলাম। ভালো লাগছে দেখতে, কয়েকটা আংটি এদিক ওদিক ছড়িয়ে আছেও, সেগুলো সব ভরতে হবে আপাতত। তারপরে এই যে একখানা মেকআপ বক্স পেয়েছিলাম, ডিভানের ভেতরে ছিল, ভালোই অবস্থায় ছিল, সেটার মধ্যেই কিছুটা আমি রাখলাম হচ্ছে আমার গয়নাগুলো, তাতে আমার বেশ সুবিধে হচ্ছে এই জিনিসটা হওয়াতে। তো চুড়ি এখন সংখ্যাটা নিতান্তই কম, কিন্তু চুড়ি আমি আবার কিনবো মাঝখানে, আমার খুব ইচ্ছা হয়েছে কয়েক রকমের, সেটা নিজের জন্যই অবশ্য। আর এই যে দেখুন এই যে কি সুন্দর দেখতে ঝুমকোগুলো, এটা পুরী থেকে কেনা হয়েছিল। আবার পুরী ভীষণ টানছে আমাকে, জানেন, জগন্নাথ দেব টানছেন, পুরী টানছে, সমুদ্র টানছে, রূপোর গয়না টানছে। ফিলিগ্রি কাজের গয়না তো আমি তো শিলিগুড়িতে খুব একটা দেখিনি, আর পুরীর মতো অত নিখুঁত কাজের গয়না, রূপোর গয়না সে আমি শিলিগুড়িতে কোথাও পাবো না। আর অনেকেই আমাকে বলেছিলেন, অনেকে মানে দুজনের কমেন্ট তো মনেই পড়ছে যে টুপুরের মানতাসা একটু ভালো করে দেখাতে। এই যে টুপুরের মানতাসটা ছোট্টখাট্টোর মধ্যে, হাতটা যেহেতু ছোট রোগা সেহেতু ওর হাতেটা ভালোই লাগছে, অন্যগুলো ঠিক হাতে বসছিল না। এছাড়া ফিলিগ্রি কাজেরও একটা ব্রেসলেট আছে, সেটাও সুন্দর করে আপনাদের দেখিয়ে দিই। এত নিখুঁত কাজ কিন্তু পুরীতেই আছে, মানে পুরীতে পাওয়া যায়। আসলে ফিলিগ্রি কাজ কোথায় পাওয়া যায়? সারা পুরীতে বহু পাওয়া যায়। জগন্নাথ মন্দিরের মানে মন্দিরটা যেখানে আছে আশপাশে
আশেপাশে বহু এরকম ফিলিগ্রি রূপোর কাজের দোকানের মানে রূপোর জিনিসের দোকান রয়েছে। আর আরও আছে হচ্ছে আমাদের ভিক্টোরিয়া ক্লাব হোটেল যেটা, সেটার বাইরে কলিঙ্গ ফিলিগ্রি আছে, এবং একেবারে চৈতন্য চকের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে। আমার কিন্তু মূলত কিনা কলিঙ্গ ফিলিগ্রি আর উড়িষ্যা ফিলিগ্রি, যেটা চৈতন্য চকের একেবারে উপরে, সেই দুটো দোকান থেকেই হয়েছে। আমার ননদের শ্বশুরমশাই শাশুড়িমা এসছেন, তো ওরা যেহেতু অনলাইনে তো অর্ডার করতে পারেন না, সেহেতু ওই একটা প্রেশার মেশিনটা আমাকে বলেছিলেন অর্ডার করে দিতে, সেটা যেমন একটা অর্ডার করেছিলাম। তাছাড়াও আপনাদের দেখিয়েছিলাম আগে একটা ওই শোপিস যেটা কিনেছিলাম, সেটা খারাপ এসেছিলো, তা সেটা চেঞ্জ করে আমি দেখলাম যে এই সবগুলো না অ্যামাজনেতেই ভালো। ওই মিশো টিশোতে আর অর্ডার না দিয়ে অ্যামাজনে একটা, ওরা তো বুদ্ধিস্ট এবং বৌদ্ধ মূর্তি, একটা এটাতে, এই যে এটাতে একটা কাকুকে এটা উপহার দিচ্ছি। চলুন একটু নিচে যাওয়া যাক। কাকু কাকিমা দুজনেই খুব খুশি হয়েছেন, এবং বুদ্ধ মূর্তিটা দেখেই মানে আমার এত ভালো লাগছিল যে জিনিসটা দেওয়াটা আমার সার্থক হয়েছে আর কি। যার যেটা বিশ্বাস, আমাকে যদি আজকাল কেউ গাছ উপহার দেয় আমি যেমন ভীষণ খুশি হব, ঠিক সেরকমই যার যেখানে ইন্টারেস্ট তাকে সেই জিনিসটাই দেওয়া উচিত। আমি যেখানে জানি যে কাকু এটা খুব পছন্দ করবেন এবং সেটা সফল হওয়াতে, আর সবথেকে বড় কথা জিনিসটা অক্ষত আসাতে, আমি মিশোতে আমার অভিজ্ঞতা কিন্তু এই সমস্ত শোপিসের ক্ষেত্রে খুব খারাপ। ফটো শোপিস এইগুলো না মিশোতে একদম ভালো আসে না, ভাঙা আসে, মানে সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয়েছে যে অ্যামাজনই এইসবগুলোর জন্য ঠিক আছে। তো অ্যামাজন থেকেই এটা অর্ডার এসেছে এবং ওরা দুজনেই খুশি হয়েছেন, তাতেই আমার সাফল্য। এবং তারপরেতে এই যে প্রেশার মেশিনটা, আমি আমার মাকে একটা প্রেশার মেশিন উপহার দিয়েছি, শ্বশুরমশাইকে একটা দিয়েছি, আর এখন আমার ননদের শ্বশুরমশাইকে দিলাম। আমি এদেরকে বললাম যে কাকু, ত্রিভুজ আমার সম্পূর্ণ হলো, আমি খুব খুশি হয়েছি এই জিনিসগুলো দেওয়াতে। একটা তো যে একটা শোপিস ওনার মনের খুব কাছাকাছি হয়েছে, আর এটা ওনাদের জন্য খুব কাজের হয়েছে সেটাতে। যাই হোক, কাটতে শুরুর দিকটা অসুবিধা হচ্ছিলো, এমন সব পেঁচিয়ে পুচিয়ে কাটে। এটা কিন্তু মূলত রেখেছিলাম এই ক্লিপিংটা, যে ওই মিশোতে যদি জিনিসপত্র ভাঙা বেরোয় তখন ওই একটা ওপেনিং ভিডিও করতে বলো, তো সেই কারণেই তো মনে হলো যে ভিডিওটা যখন করেইছি তখন ব্লগে অ্যাডই করে দিই আর কি। তো যাই হোক, এই মুহূর্তে আমার শ্বশুরমশাই ব্যস্ত, পাশের ঘরে শ্বশুরমশাই এক বন্ধু এসছেন বনা কাকু, তার সাথে। এই যে আমি তুলছি। বাবা একটু ভেতরে এসো তো। আচ্ছা বেশ, ফটো না একটা ভিডিও তো হোক তোমাদের দুটো। ভিডিও দাও। তোমার বয়স কত হয়েছে? 70 হয়েছে? আরে হাসো কেন? অনেক সত্যি বলছি, একটু কম বলতে, আমি একটু বেশি বলে ফেলেছি। 70 হয়েছে তোমার? 83। আর তোমার 83? আচ্ছা না, বিশ্বাস করবে? লোকে বিশ্বাস করবে 83 তোমার? আচ্ছা আচ্ছা, ভালো এসছে না? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর এর বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তাহলে তোমার বয়স হচ্ছে 67। হ্যাঁ, তুমি অন্তত 100 বছর অবধি থাকছো। একদম। চলো, ভিডিওটা পরে ভিডিও আছে তো, দেখিস এই ছবিটা আমার ইয়েতে পাঠিয়ে দিই। হ্যাঁ পাঠিয়ে দাও। আমি তুলে দিই। আদিত্য একটু ধরো না। তুলে দিই। ধরতে হবে না গো, ঠিক আছে। আচ্ছা দেখি, এটা অন্ধকার তো। তুমি একটু সাপ দেখো। কাকু একটু শ্যাওলা আছে, ওকে ধরুন বরং, জানেন? না ধরতে হবে। আচ্ছা ঠিক আছে। না, আমি ধরতে গেলাম, আমিও উল্টে পড়ে গেলাম। দুজনে উল্টে। ঘষা হয়েছে যদিও নেই। হ্যাঁ এসো এসো। হ্যাঁ হ্যাঁ কাকু, ঠিক আছে। সত্য মাঝে মধ্যে কথা বলি। হ্যাঁ মাঝে মধ্যে কি করবো, কথা বলবো, বলবো কি ভালো থেকো। হ্যাঁ কাকু, হ্যাঁ কাকু। মেয়েটাকে দেখা হলো। আদিত্য একটু সাবধানে। হ্যাঁ হ্যাঁ বলছো, মেয়েকে দেখা ওনাকে হলো। একটু সাবধানে পৌঁছে দাও। আচ্ছা ঠিক আছে। ও আদিত্য খুব ভালো ছিল, আদিত্য পৌঁছে দাও। হ্যাঁ নামার সময় শাড়ি তো একটু ধরে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার শ্বশুর ধরতে গেছে, কাণ্ড। ধরবে না? উঠতে পারবে? এই তো উঠে পড়েছে, বাহ ফার্স্ট ক্লাস। টাটা কাকু, টাটা। ফিরে আসিস আদিত্য, এদেরকে নিয়ে যেতে হবে। কাকু আসলে কলকাতাতে থাকেন ছেলেদের কাছে, এখন শিলিগুড়িতে ফ্ল্যাট আছে, এখন যাতায়াতটা মুশকিল, তো বেরোনোর সময় বলছে আর হয়তো তোদের সঙ্গে দেখা হবে না। তখন আমরা বললাম না না কাকু, নিশ্চয়ই দেখা হবে। তো এই করেই আজকে বনা কাকুর সাথে আমাদের কথোপকথন শেষ হলো। কাকু বেরোলো, তারপর আমার ননদের শ্বশুরমশাই শাশুড়িমা ওরাও বেরোলেন, তারপর পরই আর একটা চিঠি এলো। এটাও আমার শ্বশুরমশার বন্ধু স্থানীয় একজন, তার স্ত্রীর চলে যাওয়ার কথা, মানে খবর আর কি পেয়েছিলাম, তার শ্রাদ্ধের চিঠি। সময়টা ভালো যাচ্ছে না বন্ধুরা, অনেক মানুষ চলে যাচ্ছেন।
খারাপ লাগে এগুলো দেখলে। তো যাই হোক, কি আর করা যাবে, জীবন চলছে এভাবেই। মাথায় তেল দিয়েছি আজকে আবার, মানে সেই যে কালকে তেলটা তবে গরম করে দিইনি, এমনি এমনি দিয়ে দিয়েছি, ভালো লাগছে না। খুবই ক্লান্ত আমি, সব থেকে মানসিক শারীরিক সব দিক থেকেই খুবই টায়ার্ড। এখন 40 বছর বয়সে 80 বছরের লোকের মতো ভাবতে হচ্ছে। সবারই মুক্তি আছে, সবারই কাজ আছে, সবারই নিজের নিজের পয়েন্ট আছে, তেমন আমারও আছে আর কি। যে একটু ক্লান্তি আসে মাঝে মধ্যে। আমার টুপুরের পড়াশুনো নিয়ে ব্যস্ত, আমার শ্বশুরমশাই তার জীবন নিয়ে ব্যস্ত, বুম্বাদার কাজ, সব কিছু সব মিলিয়ে মিশিয়ে মাঝখান থেকে সংসারের এই মাদারির খেলায় আমি যে কী নিয়ে ব্যস্ত সেটা আমি জানি না। তবে এটুকু আমি বলতে পারি যে আমি যে একটা কিছু ভালো কন্টেন্ট ভাববো, আমি সেটা ভেবে উঠতে পারছি না। প্রত্যেক দিনের ভিডিওগুলো যে কীভাবে এডিট করছি আমি নিজে জানি। একটা টাইটেল ভাববো, একটা থাম্বনেল বানাবো, আমার সেগুলোরও সময় নেই। আমার দিনটা যা জোর করে কেটে যাচ্ছে, এবং কিভাবে কি করছি তারপরে ওকে আমার একটা ভুল হয়ে যাচ্ছে। কালকে রাত্রেবেলায় 11:45টার সময়, হ্যাঁ, আমার শ্বশুরমশাইকে একজন ফোন করেছিলেন। তখন উনি ঘুমিয়ে পড়েছেন। উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েন। তো অত রাত্রে যে তার কালকে একটু ঘুমাতে দেরি হয়েছে, ওদের 10টা বেজেছে ঘুমাতে, শুয়ে পড়েছেন 9:30টার মধ্যে। তারপর তিনি ফোন করেছেন, এবং ফোনটা আমার শ্বশুরমশাই না ধরলেও রিংটা হয়েছে, সে যে ঘুমটা ভেঙেছে, তারপর আর ঘুম আসেনি। নিজের ফোনটাকে সাইলেন্ট করতে পারেন না। তারপর সাইলেন্ট যদি কোনো কারণে করে দেওয়া হয়, আমরা যদি করে দিই, তাহলে সেটাকে আবার উনি সাউন্ডে ফিরিয়ে আনতে পারেন না, এটা ওনার একটা অসুবিধা। তেমনই ফোনটাকে পাশে নিয়েই শোবেন, কারণ ঘুমের আগ পর্যন্ত উনি কিছু কিছু জিনিসপত্র দেখতে পছন্দ করেন। ওই গীতা শ্লোক টোক, তারপরে রামকৃষ্ণদেবের ভাবধারা কয়েকটা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সেগুলো সব নিয়মিত দেখেন। তো সেগুলোর জন্য ওনার মাথার কাছে মোবাইলটা উনি রাখবেনই। আর যদি রাত্রে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের যাতে ফোন করতে পারেন, সেরকম একটা প্রফেশন উনি রাখেন। আমরা তো ওপরেতে আছি। কালকে আমি আপনাদের সাথে যখন কথা বললাম তার আগেই ওই ঘটনাটা ঘটে গেছে। আমি কিন্তু ব্লগ এন্ড করেছি কালকে প্রায় 11:30টায়। তো ঠিক আছে, আমি আর কালকে যেহেতু মুম্বাইয়ে একবার ঘুরে এসেছিল এবং ঘুমিয়ে পড়েছে, কালকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আমি আর সিসিটিভিটাও চেক করিনি, নিচেতেও যাইনি। তারপরে বুম্বাদা কখন বা রাত্রিবেলায় বোধহয় 1:30টা নাগাদ উঠে একবার সিসিটিভি চেক করতে গিয়ে দেখছে বাবা টিভির ঘরে বসে আছে, কোনো দিকে তাকায়নি, দৌড়ে গেছে নিচে গিয়ে। তারপরে বাবা বলেছেন যে এরকম এরকম ব্যাপার হয়েছে। আর যিনি ফোন করেছেন তার ফোনটা বাবা ধরেনি, কিন্তু উনি কিন্তু ঠিকুচি সংক্রান্ত ব্যাপারেই ফোন করেছেন। তা উনি বিলক্ষণ জানেন, আমার ব্লগ দেখেন কিন্তু ওনার স্ত্রী। তো মাঝখানে যেটা হয়েছিল যে আমার ব্লগে আমি বলছিলাম ওনার শরীরটা ভালো নেই, সেই জন্য আমার শ্বশুরমশাইকে উনি ফোনও করেছিলেন, কি সত্যতা, শরীর তো খারাপ, আপনার বৌমার ব্লগে দেখলাম বলে তিনি আমার শ্বশুরমশাইকে বোধহয় 10 সেকেন্ডও কথা বলতে দেননি যে আমার কী হয়েছে, মানে একটু ডিটেলে আর কি বলবেন উনি। তার আগেই উনি নিজের সমস্যা নিয়ে কথা বলতে শুরু করেছেন। সমস্যা যে খুব মানে আকাশ বিদীর্ণ করার সমস্যা তা নয়, কিন্তু কিছু অনিশ্চয়তা তো ডেফিনেটলি আছে, কিন্তু সেটা খুব সাংঘাতিক নয়। হ্যাঁ, তো এখন কিছু কিছু মানুষ থাকেন এরকম অবিবেচক, কেবলমাত্র নিজেরটুকু বোঝা ছাড়া তারা কিচ্ছুটি বোঝেন না। যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন। সকালবেলা উঠে দিয়ে তিনি আবার ফোন করেছেন। আমার শ্বশুরমশাই তখন ফোন ধরেছে, তখন হচ্ছে কী ব্যাপার সত্যদা, কালকে ফোন ধরেননি কেন? রীতিমতো মানে সেই গলার টোনটা হচ্ছে ওরকম। তো আমার শ্বশুরমশাই খেপে গেছেন যে তুমি তো জানো যে আমি সকাল সকাল ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, কালকে বোম্বাদা নিচে যাওয়ার পর তারপরে বাবার সাথে খানিকক্ষণ কথা টথা বলে আবার বাবা শুয়েছেন। তারপরেতে মোটামুটি বাবা একটু নিদ্রালু হয়েছেন, তারপর সে উপরে এসেছে। কাজেই তার জীবনেও যথেষ্ট পরিমাণ টেনশন আছে। কিন্তু মানে এই বোম্বাতুতির জীবন এই করে করেই কাটছে, বহু মানুষের জীবনই কাটে সত্যি কথা। এখন যারা এগুলোকে খুব একটা গুরুত্ব দিতে চাইবে না, তারা বলবে এরকম তো সবারই হয়। বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ তো ডেফিনেটলি বলবেন। যেমন আমার শ্বশুরমশাইকে কয়েকদিন আগে একজন ফোন করছিলেন, আমি শুনতে পাচ্ছি, কোন পুরুষ মানুষ কাজ করে না বলো তো, কোন বাড়ির এই তারা করে না বলো তো? আমরা না গুনে গুনে দেখিয়ে দিতে পারি, জানেন, ফাঁকিবাজি করে মুখে মারিতম জগৎ করে কত মানুষ পার করে ফেলে জীবন। আমি একদম নিশ্চিতভাবে জানি বন্ধুরা, একদম 100% জানি, যেটা আমি এখনকার সময় আপনাদের বলছি, যারা যে সমস্ত ছেলেমেয়েরা দেখে বাবা মাকে প্রচুর করতে সবার জন্য, মানে সীমা অতিক্রম করে করতে সবার, তারা না তাদের মানে এই করার মনটাই মরে যায়। কারণ তারা করার ভালো এফেক্টটাও যেমন বোঝে, তেমন সেটা করে যে মানুষগুলোর ক্লান্তি আসে, সেগুলো যে দেখবার আর কেউ থাকে না, হ্যাঁ, সেটাও তারা দেখে। এবং তারা এইটাও দেখে, সংসারের অভিজ্ঞতায় তাদের এই বোধটাও হয়, যারা ফাঁকিবাজ তারাই জীবনে ভালো থাকে, ফাঁকিবাজ ছাড়া তাদের আর কোনো বদনাম হয় না। আর যারা করছে, অর্থাৎ তার বাবা মা, মানে আমি টুকুরের কথাই বলছি, টুকুর দেখছে তো যে তার বাবা মা যথাসাধ্য করছে, ফাঁকিবাজি না করে করার চেষ্টা করছে, তারপরেও কিছু ভুল ত্রুটি হবে স্বভাবতই, কাজ যারা করে ভুল তাদেরই হয়, তারাই এই সর্বতভাবে দোষের ভাগী হচ্ছে। লোকে তাদের জাজ করবে, লোকে তাদের থ্যাঁতাবে, সব কিছু করবে।
এর আধ্যাত্মিক একটা দিক থাকতে পারে। লোকে ভাবতে পারে যে ভবিষ্যতে পরকাল, ইহকাল এসব নিয়ে অনেক লোকে কচকচাতে পারে, আমরাও করি, আমিও বলি। কিন্তু যখন সেই থ্যাতানির মুহূর্তগুলো আসে না বন্ধু, তখন মুখে এইসব কথা আসে না। এই গল্পটা আমি বুঝে গেছি যে যাই বলুক, করতে আমরা করবই। আমাদের পক্ষে সম্ভবই নয় কোনো মানুষ অসুবিধায় আছে সেটা দেখে চোখ বন্ধ করে বা মুখ ঘুরিয়ে ফেলে চলে যাওয়া। এটা সম্ভব না, আমাদের স্বভাবের মধ্যে ভগবান সেটা দেননি। যাই হোক, কি বলবো আর, চলছে। আমার শ্বশুরমশাই বিব্রত হন মাঝে মধ্যে, তিনি মাঝে মাঝে বলেন যে আমার জন্য তো দেরিটা হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু সেটা নয়, সেটা কারণ নয়। সত্যি তো ভদ্রলোকের বয়স হয়েছে, ছেলেমেয়েরা না করলে করবে কি, তাই না? একটা বিশাল বড় রিলিফ, সেটা হচ্ছে আলপনাদি। পরমেশ্বরের কাছে মানে অনেক অনেক ধন্যবাদ যে আলপনাদির মতো একজন মানুষ আছে জন্য আমাদের লাইফটা এইসব ক্ষেত্রে অনেকটাই ইজি হচ্ছে। শুধু এক্ষেত্রে মিনামাসি বা মামুনি আসছে না, এক্ষেত্রে আলপনাদির কথাটাই বিশেষ করে বলতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যারা দায় দায়িত্ব করে, ঠিক আছে, চলুন, দেখা হচ্ছে কালকে।